সবাইকে আমন্ত্রণ আর টিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। আজ আমাদের আলোচনার বিষয় 6 দফা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, ইতিহাসবিদ ও সাহিত্যিক জনাব মুনতাসির মামুন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জনাব হারুন হাবিব। আপনাদের তিনজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক 6 দফা এবং সেই 6 দফার তাৎপর্য, বঙ্গবন্ধুর 6 দফা লক্ষ্য, কি করে সেই 6 দফা প্রথম উত্থাপন করলেন, ধাপে ধাপে এটার পক্ষে জনমত সংগ্রহ করলেন, এক পর্যায়ে এটার জন্য গণ আন্দোলন শুরু হলো এবং এই 6 দফা মূলত ছিল আসলে এক দফা বা একটি লক্ষ্যে, সেটি হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফেডারেশনের মাধ্যমে যে দাবি শুরু হয়েছিল সেটি গিয়ে চূড়ান্ত রূপ পায় এক দফায় বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনে। সেই ঐতিহাসিক 6 দফার আজকে যে ঐতিহাসিক দিনটি, এদিন গণ আন্দোলন শুরু হয়েছিল সারা দেশে এবং সেই আন্দোলনের বিরুদ্ধে তৎকালীন সরকারের যেই দমন নীতি বা গুলি, তাতে করে সেদিন 11 জন শহীদ হয়েছিলেন এবং 6 দফার পক্ষের আন্দোলনের প্রথম শহীদ ছিলেন মনু মিয়া। আমরা সেই 6 দফা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং এই মুহূর্তে তার প্রাসঙ্গিকতা এবং ইতিহাস সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, মূল্যায়ন, বেশ কয়েকটি প্রজন্ম আছে আমাদের যারা হয়তো নানান কারণে সঠিক ইতিহাস জানে না বা বিকৃত ইতিহাস জানে। বাংলাদেশে ইতিহাস বললে ইতিহাস বিকৃতির প্রসঙ্গ আসে। আমরা এর সব কিছুই নিয়ে সংক্ষেপে এই পরিসরে আলোচনা তার চেষ্টা করব। আমি অধ্যাপক মুনতাসির মামুন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। 6 দফার তাৎপর্য, এই সময়ের প্রাসঙ্গিকতা এবং একাধিক প্রজন্ম যারা আমাদের ইতিহাসের অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় বিষয় সম্পর্কে হয়তো সম্যক ধারণা রাখেন না। আর আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে তো ইতিহাস বিকৃতির অভিযোগ আছে। সব কিছু মিলিয়ে ইতিহাসবিদ, গবেষক এবং লেখক হিসেবে আপনি আমাকে স্যার বলবেন যে 6 দফার তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কতটুকু এই মুহূর্তে? প্রাসঙ্গিকতা তো একসময় ছিল, এখন যদি আপনি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন তার এই প্রাসঙ্গিকতা প্রশ্নটা ঠিক সেভাবে আসে না। আসতে পারে যে 6 দফা আমাদের জাতীয় ইতিহাসের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, সেটা ধরতে গেলে আমাকে একটা ছোট পটভূমি দিতে হবে। সেটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু 50 দশক থেকে গত শতকের বাংলাদেশের একটা রূপরেখা তিনি মনে মনে ভেবেছিলেন। আমরা যুক্তফ্রন্টের নির্বাচনের সময় থেকে বিভিন্ন আলোচনা, তথ্যের ভিত্তিতে দেখি যে বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হোক, এই চিন্তা তার মাথায় ছিল। কিন্তু তিনি বাংলাদেশের বা এখনকার বাংলাদেশের মানুষ সম্পর্কে জানতেন। মাত্র পাকিস্তান হয়েছে, পাকিস্তানি মানুষে আমাদের মানস জগৎ আচ্ছন্ন। সেই সময় পাকিস্তানের এমন কিছু বলা যাবে না যেটা পাকিস্তান তার বিপক্ষে বা বাঙালিদের বিপক্ষে ব্যবহার করতে পারে। তিনি ধাপে ধাপে এগোতে চেয়েছেন। আমি যদি 52 থেকে 54, 56, তার পরবর্তী 62 বা তার পরবর্তীকার সময় ধরি, আমরা দেখব তার বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে বৈষম্যের বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি আমাদের সাংস্কৃতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক ক্ষেত্রে যে অবমাননা এবং বাঙালি রাজনীতিতে যে হেয় করা হচ্ছে, এই কথাগুলি কিন্তু বারবার তিনি তুলে ধরছিলেন। একটা কারণে যে মানুষ বৈষম্যের ব্যাপারটা পরিষ্কার হলে তিনি যে 6 দফার কথা ভাবছেন সেটি তিনি তুলতে পারবেন। তিনি এর মধ্যে 62 সালে একবার আগরতলায় গেছেন। 62 সালের শেষের দিকে তিনি নেহেরুকে চিঠি লিখেছেন যে কিভাবে দেশ স্বাধীন করা যায়, তিনি প্রবাসী গিয়ে সরকার গঠন করবেন কিনা, সেসব বিষয় নিয়ে লিখেছেন। আমি সেসব প্রসঙ্গ তুলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তিনি ধাপে ধাপে অগ্রসর হচ্ছিলেন এবং 65 যুদ্ধে, পাক ভারত যুদ্ধের সময় দেখা গেল পূর্ব পাকিস্তান একেবারে অরক্ষিত এবং তখন মানুষের মনে একটা ক্ষোভ দেখা দিয়েছিল যে যদি ভারত একটু অগ্রসর হতো তাহলে কিন্তু পূর্ব পাকিস্তান দখল করে নিতে পারত। বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ যে প্রচারণা করছেন, সেই প্রচারণার সঙ্গে এই যে অবহেলাটা দৃশ্যমান হওয়ার কারণেই কিন্তু বঙ্গবন্ধু 66 সালে একটা সুযোগ পেলেন যে এই কথাটি তুলে ধরার। মানে যেটা তাৎপর্যটা হচ্ছে এই
এখন তিনি পরিষ্কারভাবে বিষয়টি তুলে ধরার জন্য একটা পটভূমি তৈরি করেছেন। এখানে একটি বিষয় বলা দরকার যে 6 দফা আমরা আজকে পালন করছি 7ই জুন। আসলে আপনি যদি 6 দফা পালন করেন তাহলে কিন্তু পালন করতে হয় 10ই ফেব্রুয়ারি। কেননা বঙ্গবন্ধু যখন বিরোধী দলের যে কনক্লেভটা হলো, যেখানে তিনি লাহোরে গেলেন, সেখানে তিনি 6 দফাটা ব্যক্ত করলেন। একটা বিষয় মনে রাখা উচিত, তিনি কিন্তু এটা আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেননি, তার কয়েকজন ঘনিষ্ঠজন ছাড়া অন্য কারোর সঙ্গে তো আলাপের মানে প্রশ্নই পরে আসে না। অনেকে জানতেও চেয়েছে আসলে। হ্যাঁ জি, কিন্তু আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আপনি হয়তো খেয়াল করে দেখবেন, 1940 সালেও এরকম আরেকজন বাঙালি, যার নাম আমরা বলি শেরে বাংলা একে ফজলুল হক, তিনিও লাহোর যাত্রা করে লাহোরে গিয়ে পাকিস্তানের প্রস্তাব করেছিলেন এবং স্টেটস এর কথা বলেছিলেন। তার অনেকদিন পরে তারই স্নেহধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে লাহোরে পৌঁছে এই স্বায়ত্ত শাসনের কথাটি তুললেন। আরেকটি বিষয় বলা দরকার, আওয়ামী লীগের যেদিন থেকে শেরে বাংলার 40 সাল, তারপর 66, কিন্তু বঙ্গবন্ধু 66 থেকে 70 কত দ্রুত এটা। 25 বছর, জি 25 বছর। কিন্তু এখানে আরেকটি কথা আবার মনে হয় বলে দরকার, আওয়ামী লীগ কিন্তু 1950 সালে তাদের যে ম্যানিফেস্টো, সেখানেও কিন্তু স্বায়ত্ত শাসনের কথা আছে। সুতরাং এটা আওয়ামী লীগ যে নতুন ভাবে কিছু বলেছে এটা কিন্তু ধারণা করা বিভিন্ন আকারে বিভিন্ন সময় এসেছে। না, স্বায়ত্তশাসনের চাই এই কথাটা মাওলানা ভাসানী থেকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সবসময় ছিল তাদের ম্যানিফেস্টোতে। স্বায়ত্তশাসন চাই, কিভাবে চাই, কি ব্যাপার সেটা বলেনি। 6 দফার মতো এত সুস্পষ্ট করে ছিল না, এত কষ্ট করে বলেনি। বঙ্গবন্ধু এটা ঘোষণা করতে তারা রাজি হলো না, বঙ্গবন্ধু ফিরে এলেন। আমি সংক্ষেপে বলছি কারণ আমার আরো দুজন এখানে শহীদ আছেন। 10ই ফেব্রুয়ারির পর থেকে যে ফিরে এলেন এবং মে মাসে গ্রেফতার হওয়া পর্যন্ত এই সময়টাই কিন্তু আওয়ামী লীগ কাউন্সিল হলো, আর কাউন্সিল এটা পাশ করা হলো। বঙ্গবন্ধু তার সমসাময়িকদের নিয়ে তিনি এটা সফর করতে লাগলেন সারা বাংলা। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, বঙ্গবন্ধু তখন তরুণদের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। আগের যে আওয়ামী লীগ যারা করেছেন তারা অনেকে চলে গেছেন, মতবিরোধ হয়েছে, এবং তিনি সরওয়ার্দীর যে অনুগত শিষ্য ছিলেন, সরওয়ার্দীর মৃত্যুর পরে তিনি সে বাঁধন থেকেও মুক্তি হয়েছেন। শহীদ সরওয়ার্দীর অনেক কিছু কথা কিন্তু তার পছন্দসই ছিল না, কিন্তু গুরুর প্রতি এত ভক্তি ছিল যে সেগুলি তিনি কখনো অমান্য করেননি। এখন তিনি সারা বাংলাদেশে এই কথাটি তুলে ধরতে লাগলেন, এবং তাকে যখন গ্রেফতার করা হলো এই কারণে, বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী যত কথাই বলেন, এবং 7ই জুন এলো, যেটা আজকের কথা বলছি, আজকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ দেখিয়ে দিলেন, সাধারণ মানুষ, যে তারা 7 দফা আর 6 দফা তারা চান। না হলে 11 জন শহীদ হওয়া একটা দিনে এটা কিন্তু যা তা ব্যাপার না। এবং এটা মনে রাখবেন, তিনি তখন জেলে, 71 সালেও খেয়াল রাখবেন তিনি ছিলেন না, তার নামে কিন্তু লড়াই হয়েছে। 6 দফায় তিনি ছিলেন না, তার নামে কিন্তু সেই বাস্তবতা তিনি তৈরি করে দিয়ে গেছেন, আত্মাহুতি দিয়েছে। আমি এতটুকুই বললাম আপাতত। জি নিশ্চয়ই। জনাব হারুন হাবিব, দীর্ঘদিনের সাংবাদিকতা, লেখালেখি, গবেষণা সবকিছু মিলিয়ে আমি প্রশ্নটা হয়তো অধ্যাপক মুনতাসির মামুনের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার কাছে জানতে চাই যে এই এখনকার যে প্রজন্ম, আমরা 2-3টি প্রজন্মের কথা যদি বলি, মানে ইতিহাস জানা, ইতিহাস শেখা, ইতিহাস বোঝা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এই বিষয়গুলোর প্রতি আমাদের এক ধরনের উদাসীনতা আছে। আমি অনেকগুলো প্রজন্মের কথাই বলছি। তারপর আমরা নিয়ম করে এই দিবসগুলো পালন করি, এগুলো নিয়ে হয়তো একটু কথা হয়, আলোচনা হয়। এখনকার যে বাস্তবতা এবং জনসংখ্যার বেশিরভাগ মানুষগুলোর কথা আমরা বলছি, তাদের কাছে এই সব ঐতিহাসিক দিবসের গুরুত্ব, তাৎপর্য, আকর্ষণ কতটাই বা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে নাজমুল আশরাফ। আসলে আজকে 7ই জুন ঐতিহাসিক দিবস, এটা কি একেবারে মানে সাধারণ মানুষের মধ্যে কি আমরা প্রচিত করতে পেরেছি? পারিনি। আমরা কিন্তু আরো পারিনি, কারণ মুক্তিযুদ্ধের পর, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশে যে বিজাতীয় পাকিস্তানি ভাবধারার পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা হয়েছিল, মুক্তিযুদ্ধের বাঙালি পাকিস্তান বিরোধী সংগ্রামের যে ইতিহাসগুলোকে ডিস্টর্ট করার, বিতর্কিত করার চেষ্টা হয়েছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু একটা বড় সংখ্যক তারুণ্যের মধ্যে মুক্তিযুদ্ধ গোলমাল হয়েছে, মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্রের ফসল হয়েছে, এগুলো কিন্তু চেষ্টা হয়েছিল। এর ফলে আমাদের জনসংখ্যার তরুণদের মধ্যে একটা বেশিরভাগ মানুষ, আমরা বেশ আগে থেকে লক্ষ্য করেছি যে তারা
এই দিবসগুলো তো দূরের কথা, 16ই ডিসেম্বর 26শে মার্চ নিয়েও প্রথাগত কিছু বক্তব্য, প্রথাগত কিছু আনুষ্ঠানিকতা করা ছাড়া তারা করেনি। এর একটি কারণ ছিল যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে খুব পরিকল্পিতভাবে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যে জনবিদ্রোহ ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, 6 দফা তো আসেইনি কখনো, অনেকগুলো বছর, 20-21টা বছর। আমি এসব বলেও আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে নয়, 10-12-15 বছর যাবত একটা মনোজাগতিক কিন্তু বিকাশ ঘটেছে, একটা বিস্ফোরণ ঘটেছে। আমাদের তরুণ প্রজন্মের একটি তাৎপর্যময় অংশ, আমি বলবো বেশিরভাগ অংশ, তারা তার জাতির মুক্তিযুদ্ধের, স্বাধীনতার সত্যিকার অবিকৃত ইতিহাস জানতে চায়। যার ফলে আমি মনে করি না যে 7ই মার্চের মতো যে ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার মতো যে ঘটনা, 69-এর যে গণ অভ্যুত্থান ঘটেছে, 70-এর নির্বাচন যে ঘটে, এগুলো খুব কম লোকে জানে আমি মনে করি না। কিন্তু যে জিনিসটি আমার কাছে মনে হয়, আমাদের রাষ্ট্রশক্তি যারা মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতির ধারক এবং বাহক, এবং যারা আজও এই মুক্তিযুদ্ধের 50 বছর পরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় এবং আজও সাম্প্রদায়িক রাজনীতি এখানে প্রথিত করতে চায় নতুন করে, তারা তো এইসব দিন কখনো বলবে না। কিন্তু আমি মনে করি সে কারণে যে আমাদের যে সরকার, আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শধারী যে সরকার, এই সরকারের উচিত হবে ইতিহাসের সেই মাইলস্টোনগুলো, মোড় ঘুরানো যে ঘটনাগুলো, যেটা 7ই মার্চ একটা, এগুলোকে খুব বেশি করে নতুন প্রজন্মের কাছে যেন জোর করে নয়, চাপিয়ে দেওয়া নয়, এদেরকে সত্যিকার অর্থেই অনুধাবনের সুযোগ করে দেওয়া উচিত। এবং আমি মনে করি এবং এটা বিশ্বাস করি, এবং ইতিহাসের কিছুটা চর্চা পড়ি এবং ইতিহাসের অনেকটাই প্রত্যক্ষদর্শী হবার কারণে আমি মনে করি যে 7ই জুন 1966 এই যে ঘটনাগুলো, মুক্তিযুদ্ধ কিন্তু একদিনে হয় নাই, মুক্তিযুদ্ধ কোনো গন্ডগোল নয়, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ঘনিষ্ঠ অনুসারীদের একটা সুচিন্তিত চিন্তার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পালাক্রমিকভাবে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় 1970-এর নির্বাচন পর্যন্ত এসছে। তারপরে ঘটনাপ্রবাহ আমরা অনেকেই জানি। সেই কারণে আমার মনে হয় আমরা যখন 7ই জুন পালন করি, আমরা শহীদ মনু মিয়ার কথা এখানে বলা হলো, আপনি বললেন আরো যে 10 জন রয়েছে, এবং আমরা পরবর্তীতে দেখেছি একমাত্র সেদিন সরকারি প্রেস নোটেই কিন্তু 10 জনের কথা বলা হয়েছে। এবং বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা যদি আমরা পড়ি, অনেকেই নিশ্চয়ই পড়েছেন, আমরা সেখানে আছে যে সরকারি প্রেস নোটেই যখন 10 জনের কথা বলা হলো, উনি জেল থেকে দেখছেন, ভাবছেন, লিখছেন, তাহলে যে কত লোক মরে গেছে, উনি কেঁদেছেন। এবং এই যে নিষ্ঠুরতা ওই সময়ে 1966 সালে, এবং সেই কারণে আমার মনে হয় বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, সেই পদক্ষেপ বাঙালি জাতি গোষ্ঠীর কাছে মনে প্রাণে গৃহীত হয়েছিল। এবং আরেকটি জিনিস, বঙ্গবন্ধু এতই দুঃসাহসী, সাহসী এবং বিচক্ষণ যে তিনি কিন্তু 6 দফা, যেটা পাকিস্তানকে বিধ্বংস করার একটা তত্ত্ব, সেটা কিন্তু লাহোরের মাটিতে, সেদিনকার পশ্চিম পাকিস্তানের মাটিতেই দিয়েছিলেন। এবং শুধু বিরোধী দলগুলো তার সেটাকে উপস্থাপন করতে দেয়নি, এবং পাকিস্তানের বিরোধী দল, এমনকি ন্যাশনাল আর্মি পার্টি পর্যন্ত, এমনকি নবাবজাদা নাসরুল্লাহ খান, যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন ওই এলাকা পশ্চিম পাকিস্তানে, তিনিও সমর্থন দেননি। কিন্তু বঙ্গবন্ধু এতই দুর্বার ছিলেন, দুঃসাহসী ছিলেন, তিনি বেরিয়ে তারপরে সংবাদ সম্মেলন করে এগুলো তিনি বলেছেন। তো কাজেই আমরা মনে করি যে ইতিহাসের এই মাইল ফলকগুলোকে আমাদের সংরক্ষণ করা উচিত, শুধু জাদুঘরে নয়, এগুলো সংরক্ষণ করা উচিত আমাদের গণমানুষের
নতুন প্রজন্মের মানুষের মনে এবং প্রাণে, যাতে তারা এগুলো চর্চা করতে পারে। এই জায়গাটা আমি শুরু করেছিলাম যে নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষের মনে ইতিহাস শুধু জানা না, ইতিহাস চর্চা করা, বোঝা, তাৎপর্য অনুভব করা এবং তার দ্বারা অনুপ্রাণিত হওয়া, সেই কাজগুলো কতটা হচ্ছে নিশ্চয়ই আপনার কাছে শুনবো। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় রেজা ভাই, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি বলছি যে বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবনের অনেক উল্লেখযোগ্য দিক, বাংলাদেশ সৃষ্টির যে ধারাবাহিক ইতিহাস, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা কিছুদিন আগে ৭ই মার্চ নিয়ে দেখলাম যেই রাজনৈতিক শক্তিগুলো, দলগুলো এক সময় এগুলো একরকম নিষিদ্ধ করে দিয়েছিল, উচ্চারণ করতো না, স্বীকার করতো না, তারা এখন ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাগুলো বলে, তাদের মতো করে বলে। এবার তারা সেই দিবসটিও পালন করেছে। তো শুধু ৭ই মার্চ তো না, ইতিহাস তো অনেক বড় বিস্তৃত। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের এরকম উল্লেখযোগ্য অনেক ঘটনা এবং দিন আছে, তার মধ্যে আপনার ৭ জুন হচ্ছে একটি। তো ওই ঘটনার ক্ষেত্রে অনেকে এরকম ব্যাখ্যা করেছিলেন যে সত্য ইতিহাস বেরিয়ে আসার কারণে বিরোধীরাও একরকম তার আলোয় এসেছেন এবং ঘুরিয়ে পেঁচিয়ে বা পরোক্ষভাবে হলেও সেগুলো মানছেন। কিন্তু ৬ দফা, এই ৭ই জুন, এই মনোমিয়া সহ 11 জনের আত্মত্যাগ, এগুলোর ব্যাপারে তো তাদের উপরে কোনো আলো পড়তে দেখছি না। তার মানে হচ্ছে যে আপনারা তো টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন, তারপরও কি তার প্রভাব রাজনীতিতে, আমি সাধারণ মানুষের কথা হাবিব ভাই বলেছেন, রাজনীতিতে কতটা আপনারা ফেলতে পারছেন? সকল রাজনৈতিক দলের কথা বলছি। ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যারা আলোচনা করছেন, জনাব হারুন হাবিব এবং মুনতাসির মামুন, তারা দুজনই কিন্তু আমার চেয়ে অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং একটা বর্ণাঢ্য অতীত সহ বর্তমান নিয়ে তারা চলেন। তাদের কাছ থেকে আমি প্রায় শিখি। মুনতাসির মামুন তো বঙ্গবন্ধু প্রফেসর, আর হারুন হাবিব কোথাও লিখলে সেটা মুগ্ধতার সঙ্গে আমি পড়ে সেখান থেকে শেখার চেষ্টা করি। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে, আইনজীবী হিসাবে বা নাগরিক হিসাবে আমার অনুভূতির কথাটা বলতে চাই যে ৬ দফা হচ্ছে সবসময়ের প্রাসঙ্গিক বিষয়, যা কোনোদিন শেষ হবে না। একটি ইউনিভার্সাল ওয়ার্ড আছে যে যখনই দিক হারাবে তখনই কিন্তু অস্তিত্বের উৎস মূলে ফিরে যেতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রটা তো শুধুমাত্র একটা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশ হয়নি। টার্গেটটা তো ছিল এরকমই যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, যেখানে শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা থাকবে, আধুনিকতা থাকবে, শোষণ মুক্ত একটি মুক্ত জনপদে পরিণত হবে। সে লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের পূর্বসূরীরা, নেতারা বিভিন্ন সময় স্বপ্ন দেখেছেন, কিন্তু সকলের স্বপ্ন, কারো কারো স্বপ্ন ছিল তত্ত্বভিত্তিক স্বপ্ন, খালি থিসিসের ভিতর সীমাবদ্ধ ছিল। এই জায়গায় একেবারে গ্রাম থেকে উঠে আসা ইতিহাসের কালজয়ী মহামানব বঙ্গবন্ধু, যে ইতিহাসের রাখাল রাজা যাকে বলা হয়, উনি গ্রাম থেকে উঠে আসা মানুষ। উনি বিপন্ন মানুষকে যেমন চিনেছেন, কৃষকদের চিনেছেন, ধনীদের, বুর্জুয়াদের, মধ্যবর্তী সকলকে দেখেছেন। আবার রাজনীতির বিভিন্ন মুখী, ধরুন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের রাজনীতির কিন্তু মৌলিক জায়গার বাইরেও কিন্তু বিভাজন ছিল দৃষ্টিকোণ থেকে। সেই দৃষ্টিকোণের বিভাজিত ব্যক্তিদের সান্নিধ্য তিনি পেয়েছিলেন। একইভাবে আবার যারা কমিউনিস্ট রাজনীতিতে বিশ্বাস করতেন, তাদের সঙ্গে একটা সৌহার্দ্যের জায়গাও তার ছিল। সব মিলে আবার মুসলিম লীগের কট্টর লোকদের খুব কাছের থেকে দেখেছেন, তাদের সঙ্গে লড়াই যেমন করেছেন, তাদের রাজনীতি দেখেছেন, তাদের রক্ষণশীলতার কঠোর অবস্থানটা দেখেছেন। সব মিলে অভিজ্ঞতার ভান্ডারটা বঙ্গবন্ধুর এত সমৃদ্ধ হয়েছিল যে তিনি বাস্তবতা সম্মত দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে, বাঙালি জাতিকে কিভাবে মুক্ত করতে হবে, সেই স্বপ্ন দেখেছিলেন, যেটা প্রফেসর মুনতাসির মামুন শুরুতেই বললেন। সেজন্য কিন্তু অনেক আগের থেকেই নানা নামে, যেটা আপনিও বললেন, নানা নামে, নানা পর্যায়ে, নানাভাবে করলেন। আমি একটা আর্টিকেলে দেখলাম যে প্রফেসর মুজাফফর সাহেব বলছিল যে এই ৬ দফা দিয়ে কি হবে। বঙ্গবন্ধু বলছিলেন যে একটু ঘুরিয়ে এক দফাই বুঝাবার চেষ্টা করলাম, সরাসরি বললে তো সমস্যা, ঘুরিয়ে বললাম। এটা কিন্তু পাকিস্তানির যথার্থ বুঝেছিল যে খোদ আওয়ামী লীগের পাকিস্তান ইউনিটের যারা দায়িত্বে বা ওখানে সরকারপন্থী যারা, তারাও কিন্তু সেদিন লাহোরে বিরোধী দলীয় কনভেনশনে এটাকে একসেপ্ট করতে চাননি।
বা করতেও দেন নাই। বাংলাদেশে ফিরে আসার পর বঙ্গবন্ধু প্রথমে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং এটাকে অ্যাপ্রুভ করালেন, তারপরে কাউন্সিলে অনুমোদন করালেন। এরপরে কিন্তু 20 তারিখে কিন্তু এটাকে 20 মার্চে কিন্তু এটাকে ব্যাখ্যা করা হলো পল্টন ময়দানে, আউটার স্টেডিয়াম যেটাকে বলা হতো। সেখানে যখন ব্যাখ্যা দেওয়ানো হলো যে এই 6 দফা মানে কিন্তু এই, তাহলে দাঁড়ায় কি এই 6 দফা মানে আমাদের সকল অধিকার ফিরে পাওয়ার এটা একটা মুক্তি সনদ, শব্দটা ছিল মুক্তি সনদ। তখনই কিন্তু পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সির লোকেরা রিপোর্ট করলো যে এই শেখ মুজিবের লক্ষণ ভালো না, এটা স্বায়ত্ত শাসন না। এখন সিক্রেট রিপোর্ট অন বঙ্গবন্ধু যে বইগুলো, সেখানে পাওয়া যাচ্ছে যে ওই 20 মার্চের বক্তব্যে এবং সেখানে ক্লারিফিকেশনকে এখানকার গোয়েন্দারা রিপোর্ট করছিল পশ্চিম পাকিস্তানে যে এটা 6 দফা না, এটা স্বায়ত্ত শাসন না, এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। মানে তারা স্বাধীনতা শব্দটা বলেনি, বিচ্ছিন্নতাবাদের। সেখান থেকে একটা জিনিস আমি আজকে মনে করিয়ে দিয়ে, আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখতেছে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে পাকিস্তানের এমার্জেন্সি রুলসে তাকে কিন্তু আটকাদেশ দেওয়া হলো, যেটাকে ডিটেনশন বলে। এই ডিটেনশন দেওয়ার পরে হাইকোর্টে ডিটেনশন হিয়ারিং হলো 3 বিচারপতির বেঞ্চে। সেখানে তারা বলল যে শেখ মুজিব একটা পার্টির প্রধান হিসাবে এই অঞ্চলের মানুষের জন্য কি কি করতে চান সেটা এক্সপ্লেইন করছে। এর ভিতর ঘৃণা সৃষ্টি করা, এটা দেশকে বিভাজন করা, ভয়ভীতি সৃষ্টি করা, মানুষের ভিতর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, এই অভিযোগটা গ্রহণযোগ্য না। তখন কিন্তু তারা পাশাপাশি আরেকটা মামলা করলো। সেই মামলায় বঙ্গবন্ধুকে 15 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল। এর বিরুদ্ধে আপিল করা হলো। আপিলের কোর্ট একটু কমিয়ে 8 মাসের কারাদণ্ড রাখলেন। তার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করা হলো। রিভিশনে বিচারপতি আব্দুল হাকিম তিনি ডিটেলস ব্যাখ্যা দিয়ে বললেন যে কনস্টিটিউশনে নাগরিকের অধিকার আছে, একজন নাগরিক হিসাবে তিনি এবং তার সমগোত্রীয় মানুষের অধিকারের জন্য ব্যাখ্যা দিতে পারবেন, কথা বলতে পারবেন, দাবি জানাতে পারবেন। সেটা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয় না। ফলে তাকে যে সাজা দেওয়া হয়েছে, এই সাজাকে আমি বাতিল করে দিলাম। মানে তখনকার রাষ্ট্র কাঠামোর ভিতরে থেকেই তিনি এই কাজগুলো করেছেন। হ্যাঁ, সেটা বলছেন না, আইনের কাঠামোর মধ্য থেকে। এই জন্য বঙ্গবন্ধু প্রফেসর মুজাফফরকে বলছিলেন যে আমি ঘুরিয়ে কথাটা বললাম। তারপর যেটা ধারাবাহিকতা হলো যে এইটার ধারাবাহিকতায় কিন্তু আইয়ুবের মার্শাল থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা বলেন, এই জায়গা থেকে আমি বলতে চাই যে ওই 6 দফাটা ছিল আমাদের ফার্স্ট ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনটাকে ঘিরেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আমরা এগিয়েছি। এখন আপনার প্রশ্নটার প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে বলি, এই জায়গাটা যে আপনি কি বিজ্ঞাপন বিরতিতে যাবেন? তাহলে রেজা ভাই, একটু বিরতি থেকে ফিরে এসে আপনার শেষ অংশটুকু শুনবো। অধ্যাপক মুনতাসির মামুন এবং জনাব হারুন হাবিব আপনারা আমাদের সাথে থাকবেন। যারা দেখছেন অনুষ্ঠান, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। আজ আমরা কথা বলছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 দফা নিয়ে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রাণী সম্পদ মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি, ইতিহাসবিদ ও সাহিত্যিক ডক্টর মুনতাসির মামুন এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক লেখক জনাব হারুন হাবিব। বিরতির আগে রেজা ভাই আপনার কাছে ছিলাম, যে অংশটুকু আপনার বলা বাকি ছিল যে এই ইতিহাস বিকৃতি এবং রাজনীতিতে ইতিহাস নিয়ে যে বিতর্ক, তার তো খুব একটা মানে সমাধান আমরা দেখছি না। সেই জায়গাটায় আপনার দল বা সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের উপরে কি এসব ঐতিহাসিক সত্যের কোনো প্রভাব পড়ছে না? না, ঐতিহাসিক সত্যের উপর অবশ্যই প্রভাব পড়ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া দেই। সেটা হলো পরিসংখ্যানটা এরকম যে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু 75-এ 15 আগস্ট মারা যাওয়ার পরে ঠিক উল্টো রথে বাংলাদেশটা চললো। পাকিস্তানি ধ্যান ধারণা, চিন্তা চেতনা, ইতিহাস ঐতিহ্য পাকিস্তানের যেটা ছিল সেটাকেই আবার রিএস্টাবলিশ করা হলো। জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ, ওই বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ, মানে সবকিছু মিলে কিন্তু রেজা ভাই ওই 21 বছরের পরও কিন্তু আরো 25 বছর চলে গেছে। না, আমি এই ছোট্ট করে আসছি যে সেই দেশ স্বাধীন হওয়ার পর যে ছোট্ট সময়টা, এই সময়ের যে শিশুগুলো জন্ম নিয়েছিল তারা কিন্তু তখন বুঝমান হয় নাই, মেচুয়ার্ড হয়নি। তারপর 75-এ 15 আগস্টের পরে 96-এ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, এই যে মধ্যবর্তী সময়, আমি বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের অধিকাংশ সময়, মানে অর্ধেক সময়ের বেশি সময় কিন্তু নন আওয়ামী লীগাররা ক্ষমতায় ছিল। এখন যে ছেলেটির জন্ম হয়েছিল 75-এর
সময়, অথবা যে ছেলেটি স্বাধীনতা উত্তর জন্ম হলো ও বড় হতে হতে 75 মানে কিন্তু 5 বছর, তারপরে কিন্তু উল্টা ধারার স্রোতকেও পেয়েছে, তখন কিন্তু তাদের মগজে, অস্থিতে, মানসিকতায়, তন্ত্রে তন্ত্রে যে ইতিহাসটা শেখানো হয়েছে, তারা কিন্তু এই সময় কিন্তু অনেকে বড়, ওই ধারণার থেকে কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারেন নাই। সেই জন্য কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক বা 6 দফা ভিত্তিক, যেটা মুনতাসির মামুন, হারুন হাবিব বললেন, সেই চিন্তা চেতনাটাকে প্রচার করার জন্য, প্রসারিত করার জন্য অব্যাহত চেষ্টা চালানো হলেও এই সময় যে জেনারেশনটা আসছে বা এই সময় যারা বড় হয়েছে, সেই মানুষগুলো কিন্তু ভুল খুব একটা পাল্টায় না। এখন বলবেন ছাত্র শিবির করলে ও তো 71-এর রাজাকার ছিল না, কিন্তু মানসিকতা তো রাজাকারের মানসিকতা তার ভিতর রয়ে গেছে। আর একটা শ্রেণী বাংলাদেশে ছিল, এটা বলতে দ্বিধা নাই, মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু তারা প্রগতিশীল ধারণার দাবি করে তারা কিন্তু দুই কুকুরের লড়াই বলতেন। তারাও কিন্তু মুক্তিযুদ্ধের মৌলিক যে জায়গাটা সেটাকে ধারণ করেন নাই। তারা শ্রেণী শত্রু খতম, তারা অন্য চিন্তা চেতনা, মানে এই সকল শক্তিকে একপাশে রাখার পরও আমি যদি বলি যে স্বাধীনতার পরের সময়টা বললেন আপনি, 75-এর পরের সময়টা বললেন, আমরা 90 গণঅভ্যুত্থান জানি, সব কিছুর পরও কিন্তু যদি ধরি যে একটা অনেক বড় সময় কিন্তু পার হয়েছে, যদি 21 বছরের পরের সময়টাও ধরি, তাতে কি খুব বেশি অগ্রগতি হয়েছে আমাদের? সেটা শুনবো। জি জি, আমি অ্যাক্সেস করি 1 মিনিট। অবশ্যই হয়েছে, অভাবনীয় পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু নামক শব্দটাই তো অনেকে জানতো না, 7 মার্চ কি ছিল জানতো না। আমি বলছি যারা জানতো না তারা জেনেছেন, সচেতন হয়েছেন, অনেকে হয়তো সংশোধিত হয়েছেন, কিন্তু যেই রাজনৈতিক শক্তি অন্ধ, আপনি একেবারে আলো সামনে ধরলেও সে দেখতে পাবে না, তাদের তো কোনো রূপান্তর পরিবর্তন হয় নাই। তাদের রূপান্তর কোনোদিন হবে না। ইসলামে বলে যে কলবে এমন দাগ মারা কিছু লোক আছে যে ওই ইমান আকিদার দিক শত চেষ্টা করলেও যাবে না। কিছু মানুষ আছে জ্ঞান পাপী, দেখবেন নাজমুল, আপনি একজন সিনিয়র সাংবাদিক, টেলিভিশনে এসে জ্ঞান পাপী। আমি একটা উদাহরণ দিই, প্রফেসর মনিরুজ্জামান এবং প্রফেসর ইমাজউদ্দিন সাহেব, দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তাদের পূর্বের লেখা বই আর 75-এর পরের লেখা বই, ইতিহাস সব পাল্টে দিলেন। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক তার কোর্টে তলব করেছিলেন, তারা সঠিক জবাব দিতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া মানুষ, সেগুলো আসলে অজ্ঞতা না, ওইটা এক রকমের নৈতিকতার পরাজয় যদি বলি, বা নীতি নৈতিকতার বিসর্জনের ব্যাপার, হয়তো সুবিধাবাদের ব্যাপারও নিশ্চয়ই আছে। রেজা ভাই, আপনার কাছে আবার ফিরবো। অধ্যাপক মুনতাসির মামুন, আপনি ইতিহাসবিদ এবং শিক্ষক হিসেবে আপনার কাছে এই জিনিসটা আমার জানতে চাওয়া, বঙ্গবন্ধুর 6 দফা ইতিহাস যদি আমরা জানি, আগে পরে সব কিছু জানা হয়ে যায়, কিভাবে বাংলাদেশ তৈরি হলো, ফলে আমি বলছি যে প্রাতিষ্ঠানিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তার মধ্য দিয়েও তো আমরা ইতিহাস শিখি, ইতিহাস জানি। বিভ্রান্তি যেমন আমরা রাজনৈতিকভাবে বিভক্ত থাকার কারণে সেটি হয়েছে, কিন্তু এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কতটা ভূমিকা রাখতে পেরেছে, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত যদি বলি। আমি একটা কথা বলি, আসলে সত্যি কথাগুলি বললে যারা এখন বর্তমানে নীতি নির্ধারক আছেন তারা আমাদেরকে বলেন যে আমরা অযথা সমালোচনা করি, আমরা বিএনপির হাত শক্তিশালী করছি। সুতরাং কোনো কিছু বলা সমীচীন হবে না, কারণ আমি শুধু শুধু আমাকে বলা হবে যে আমি বিএনপির হাত শক্তিশালী করছি। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, এটা স্বীকার করে নেওয়া ভালো। যেমন জনাব রেজাউল বহুদিন ধরে আইনের সঙ্গে যুক্ত, আমিও তো শিক্ষার সঙ্গে যুক্ত। 46 বছর একজন লোক 46 বছর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকলে নিশ্চয়ই তার মানে যতটাই সে নির্বোধক, কিছুটা তো তার বোধ জন্মেছে। এই বোধ থেকে আমি বলতে পারি যে আমাদের যারা ক্ষমতায় আছেন তারা ইতিহাসটা ব্যবহার করতে চান যখন ক্ষমতায় থাকেন না। 2 নাম্বার, তারা ইতিহাস তাদের ভার্সন বলতে চান, যেটা গ্রহণযোগ্য হয় না। আমার কথা হচ্ছে, দেখেন, আমাদের দেশে যেটা মূল কথা কেউই বলতে চান না, সেটা হচ্ছে আমাদের দেশে ইতিহাস পড়ানো হয় না। এই খবর আপনি কতটা জানেন আমি জানি না। আমি নুরুল ইসলাম নাহিদ যখন ছিলেন, এমনকি দীপমণির সময় কথা বলেছি, আমি নুরুল ইসলাম নাহিদের কাছে অনেকবার গেছি, এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে পার্লামেন্টারি কমিটিতে গেছি কেন বাংলাদেশে ইতিহাস পড়ানো হচ্ছে না। যারা মেনন কমিটির সভাপতি ছিলেন, সেই কারণেই বোধহয় তিনি মিটিংটি ডেকেছিলেন, সেখানে তারা জবাব দিতে পারেননি। আমি যতই নুরুল ইসলাম নাহিদের কাছে বলেছি ইতিহাসটা পড়ান, উনি ততই দিকে মাদ্রাসার কিভাবে উন্নয়ন করা যায় সেটা কথা বলেছেন। আমি কথাগুলি পরিষ্কার বলতে চাই। এবং তখন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর হারুন, তিনিও গিয়েছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, তিনি আমার জুনিয়র বটে, আমার কলিগ। আমি বললাম যে হারুন, আপনি তো চেষ্টা করলে পারেন। হারুন বললেন যে আমি দেখব। তখন তিনি বললেন কি যে ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ আছে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বা জাতীয় ইতিহাসটা পড়ানো হবে 47 থেকে 75 পর্যন্ত। এবং আমাকে বললেন যে আপনি জানেন যে, তারপরে বলবে কমিটি করো, বই লেখো। আমি বললাম যে আমি 1 মাসে 2 মাসের মধ্যে সব কমপ্লিট করে দিচ্ছি, সিলেবাস বই লেখা পর্যন্ত কমপ্লিট করে দিই। তারপর তিনি সেই কাজটি করলেন। আজকে গত 10 বছর এটা করা হয়েছে, এবং এই গত 10 বছরে আপনি দেখবেন যদি 20 লক্ষ বা 50 লক্ষ ছাত্র বেরিয়ে থাকে, তারা কিন্তু এই ইতিহাসটা পড়েছে, তার আগে কিন্তু কেউ পড়েনি। কিন্তু পড়ানো হয় না ইতিহাসটা দেওয়ার পরও। কেন জানেন? তখন দেখা গেল টিচাররা বললো খাতা দেখা নিয়ে একটা প্রতিযোগিতা দেখাতো না। এইসব কথা কিন্তু কেউ বলবে না আপনাদেরকে, কিন্তু শিক্ষা ব্যবস্থা এইটা। এবং প্রিন্সিপালরা যারা নাকি ভাগ্য নিয়ন্ত্রণ করেন শিক্ষকদের, এবং শিক্ষকরা ওখানে জাস্ট একটা চাকুরি, কিন্তু তারা শিক্ষকতা করেন না, তারা প্রিন্সিপালের চাকরি করেন। সেখানে ইতিহাস বিভাগকে অনেকখানে পড়াতে দেওয়া হয়নি, আপনি জানেন সেটা? ফিজিক্সের লোককে দেওয়া হয়েছে পড়ানো। এই পরিস্থিতিতে আমরা বারবার বলেছি হয় না। আপনি দেখেন কয়টা স্কুলে আপনার মুক্তিযুদ্ধের মানে আমাদের ইতিহাসটা পড়ানো হয়, আমরা তো পড়েছি আগে। তারপর তো আমাদের কত আপনার অঙ্কের রকমের শিক্ষক ভাগ আছে, অঙ্কের শিক্ষক, বাংলার শিক্ষক, ইংরেজি শিক্ষক আছে, ইতিহাসের শিক্ষক নেই। জি এগুলি কিন্তু যারা মন্ত্রী আছেন, নীতি নির্ধারক, যেটা বলবেন না, বলবেন যে আমরা সমালোচনা করছি। নিশ্চয়ই রেজাবের কাছে একটুখানি আমি শেষ করছি। আপনি জি, জি। যেসব প্রশ্ন করছেন এগুলির কোনো মানে নেই। এই কারণে উত্তর হচ্ছে আপনি ইতিহাস পড়াবেন না, আমাকে বলবেন ইতিহাস জানতে। ভাই, এ তো খুব মজার ব্যাপার, দেখে এটা তো হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব হারুন হাবিব, এই অধ্যাপক মুনতাসির মামুন যেটি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক দায় দায়িত্ব, যার সাথে রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত এবং নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে, গণমাধ্যমের তো একটা বড় ভূমিকা আছে। মানে গণমাধ্যম তো মূলত সত্য তুলে ধরে, ফলে ইতিহাসের সত্য তুলে ধরা এবং বিকৃতি দূর করার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম এখন তো অনেক ধরনের, মুদ্রণ আছে, আমাদের সম্প্রচার আছে, আমাদের অনলাইন আছে, কতটা ভূমিকা রাখছি আমরা আসলে গণমাধ্যম? আসলে আমি গণমাধ্যমের একজন মানুষ বলি না, যদি খুব নিরপেক্ষভাবে পর্যালোচনা করা যায়, আমি দেখেছি বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে 90 থেকে গণমাধ্যমে একটা ব্যাপক গুণগত পরিবর্তন কিন্তু ঘটেছে। নতুন নতুন কিছু কাগজ বেরিয়েছে যেগুলো কিন্তু মুক্তিযুদ্ধকে গতানুগতিক আঙ্গিতে না রেখে সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের পক্ষে তারা মানুষকে নিয়ে গেছে। আমরা তারপর থেকে যদি দেখি বৃহত্তর অর্থে আমাদের যারা প্রধান ধারার যে গণমাধ্যমগুলো, মানে যেগুলো ওকে আমরা মানে মেইন স্ট্রিম মিডিয়া যেগুলোকে বলি, একটা দুটো বাদে, আমি মনে করি যে গণমাধ্যমের একটা ব্যাপক ভূমিকা সার্বিকভাবে রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে মাইল ফলকের দিনগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমনকি আমি বলবো যে মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাসের যে ব্যাপারগুলো তারা কিন্তু করেছে। কিন্তু যে জিনিসটা হয়নি, আমি মুনতাসির মামুনের সাথে একবারে একমত, যে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে আমরা কিন্তু খুব আত্মতুষ্টিতে ভুগেছিলাম, এবং কেউ কখনো হয়তো এটা ভাবতেই পারেনি যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এত সর্বাত্মকভাবে আঘাত হানতে পারে, যে আঘাতটাকে বাংলাদেশের রাষ্ট্রের জনককে পর্যন্ত হারাতে হয়েছে, এবং 21টা বছর বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে গেছে, এবং কয়েকটি জেনারেশন তো গেছে। এখনো যেটা মনে করি, আমরা বেশ কিছু পাকিস্তানপন্থী, সরাসরি যদি বলি পাকিস্তানপন্থী কিছু রাজনৈতিক দলকে হয়তো নির্বাচনে হারাতে পেরেছি, একবার দুবার তিনবার, যে কোনো ভাবে হোক আমরা হারাতে পেরেছি। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে এই দেশের মানুষের, তরুণ সমাজের মন ও মননের মধ্যে, তাদের জীবনে, তাদের আত্মায় এবং আত্মস্থতা করে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে সত্যিকার যে ব্যাপারগুলো, সেগুলো কি ঢাকতে পেরেছি, প্রবেশ করতে পেরেছি? পারিনি। সে কারণে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের দুর্ভাগ্য প্রথম থেকেই শুরু হয়েছিল, পরিকল্পিতভাবে ইতিহাসের বিকৃতি হয়েছিল, ইতিহাস পড়ানো হয়নি। আমি জানি মুনতাসির মামুন এখানে আছেন, সে বলতে পারবেন আরো ভালো, সেটা হচ্ছে যে কোনো কলেজ পর্যায়ে
সাধারণ ইতিহাস হিস্ট্রি পড়ানো হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে এবং বড় বড় কলেজ, সরকারি কলেজগুলো তো শুধু ইসলামের ইতিহাস পড়ানোর। চলে আসলে আমাদের গোড়াতেই সমস্যা রয়ে গেছে। সময় আমার একদম একদম শেষ। রেজা ভাই, ছোট্ট করে শুনবো যে কথাটি বাকি দুজন বলছিলেন যে এখানে আসলে রাজনৈতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি দলের একজন নেতা, কর্মী, মন্ত্রী, এমপি হিসেবে বলেন যে সে দায় কতটা পালন করতে পারছেন? আওয়ামী লীগ তার প্রাণপণ চেষ্টা করছে। আওয়ামী লীগ নামের সঙ্গে থেকে মুসলিম বাদ দেওয়ার যে ডিসিশনটা নিয়েছিল সেই ধারাবাহিকতা কিন্তু আওয়ামী লীগ অব্যাহত রেখেছে। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তার ম্যানিফেস্টোয় রাখছিল যে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করব। তখন কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হয়েছে যুদ্ধ অপরাধী কারা এবং কেন তারা যুদ্ধ অপরাধী। সেই ব্যাখ্যায় কিন্তু দেশের তরুণ প্রজন্ম ভালোবেসে তারা কিন্তু ভোট দিয়েছিল। ওই সময় কিন্তু বিশাল একটা অংশ ছিল তরুণ যারা নতুন ভোটার হয়েছে। তারা ভোট দেওয়ার পরে কিন্তু যতবার যুদ্ধ অপরাধীদের ট্রায়াল নিয়ে আলোচনা হয়েছে, ট্রায়াল সংশ্লিষ্ট লেখালেখি হয়েছে বিভিন্ন পর্যায়ে, সেটা মিডিয়ায় হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, সেমিনারে হোক, সর্বত্র কিন্তু মুক্তিযুদ্ধ এবং এই চেতনার জায়গাটা ফিরে আসছে। প্রফেসর মুনতাসির মামুনের যে আবেগের জায়গাটা, সে জায়গার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু আমি এটা বলতে চাই যে সকলে মিলে সম্মিলিতভাবে না হলে শুধুমাত্র অনেক জায়গায় তো সরিষার ভিতর তো ভূত আছে। এটা তো বলি, বাংলাদেশ ব্যাংক ম্যাগাজিন করে, বঙ্গবন্ধু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু দেখি। ভূত কিন্তু অনেক জায়গায় যে আবর্জনা জমেছে এবং সেই ভূত নিশ্চয়ই আমরা কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন এই মুহূর্তে, নিশ্চয়ই সেই ভূত আপনাদেরকে দূর করতে হবে। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সমর রেজাউল করিম, অধ্যাপক মুনতাসির মামুন এবং জনাব হারুন হাবিব, যারা অনুষ্ঠানের সাথে ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান শেষ করছি এখানে। দেখা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.